দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক জনাব রাশেক রহমানকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের আলোচনা শুনছি, মানে কি রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সবকিছুতেই কিন্তু ঘুরে ফিরে একটি বিষয় আসে, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার যে চেষ্টা চলছে সেই বিষয়টি। ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনি সম্পৃক্ত, আপনি পরিচালনা করছেন মেঘনা ব্যাংকের, এবং এর বাইরেও নানান ধরনের গবেষণা কাজে আপনি সম্পৃক্ত থাকেন। তো আমাদের মধ্য আয়ের দেশে যাওয়ার যে একটা টার্গেট অনেকেই বলছেন এবং বিদেশি অর্থনীতিবিদরাও বলছেন যে সেটিকে দারুণভাবে বাধাগ্রস্ত করছে এ ধরনের হিংসাত্মক কর্মসূচি। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে আপনাকে আপনার যেদিকে আপনি ইঙ্গিত করছেন বা যে প্রশ্নের উত্তরটা একটু ব্যতিক্রম ভাবে দেওয়ার চেষ্টা করি। সুস্থ ধারার অর্থনৈতিক চর্চার কাছে আজকে অসুস্থ ধারার যে অর্থনীতি সেটাই মনে হচ্ছে একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছে প্রাধান্য পাচ্ছে। আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে দেখুন, আমরা যখন বড় হয়েছি অথবা আমাদেরও যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে যতটুকু শুনেছি, বইয়ে যা পড়েছি, আন্দোলন বলতে যা বোঝাতো এখন তো সে আন্দোলন নেই। অর্থাৎ আন্দোলনের নামে একটা নাশকতা হচ্ছে, চোরাগুপ্তা হামলা, পেট্রোল বোমা হামলা। এর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড একটা সম্পর্ক কিন্তু আছে। আজকে জাতীয়তাবাদী দলই বলুন বা জামাত ইসলামী বলুন, তারা দুজনে একত্র হয়ে কিন্তু এই যে নাশকতা ধর্মী কর্মকাণ্ড এটাকে একটি আউটসোর্সিং এর পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাই তৈরি হয়েছে। জাতীয়তাবাদী দল ডিমান্ড করছে নাশকতা, পেট্রোল বোমা দিয়ে হামলা, আর এই দেশের বিপদগামী পথভ্রষ্ট অসুস্থ কিছু মানুষ সেই ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে গিয়ে সাপ্লাইয়ের ব্যবস্থা করছেন, তারাই পেট্রোল বোমাটা মেরে দিচ্ছেন। কিন্তু এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা যেখানে গিয়ে ইন্টারঅ্যাক্ট করছে ওটা কিন্তু আমরা বলি প্রাইস, সেটার দামও আছে। অর্থাৎ আজকে সুস্থ ধারার অর্থনৈতিক কর্মকাণ্ড অসুস্থ ধারার অপরাজনীতির যে অর্থনৈতিক কর্মকাণ্ড তার কাছে পরাস্ত। যার দরুন এই নাশকতার কারণে আজকে যারা রপ্তানি করছেন, যারা এই দেশের অভ্যন্তরীণ ব্যবসার সাথে সম্পর্কিত, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, যার কথাই বলুন না কেন, তারা আগামী দিনের একটি মধ্যমায়ের দেশ শুধু না, বাংলাদেশের যেই সম্ভাবনা, তাতে করে আমার ধারণা বাংলাদেশের প্রতিটা মানুষই বিশ্বাস করেন যে আমরা সত্যিকার অর্থে উন্নত বিশ্বের মতো একটি উন্নত দেশে রূপান্তরিত হতে পারবো। সেই জায়গাটা হয়তো তাদের একটা হতাশা তৈরি হয়ে যাচ্ছে। তবে আমি আপনাকে একটু আশার আলো বলতে চাই, আশার দেখাতে চাই যে রাশিয়ান ভাষায় একটা কথা আছে, এটাকে বলে নাশ কাপিতান বোরিৎসা। অর্থাৎ এই কথা মানে হচ্ছে আওয়ার ক্যাপ্টেন ইজ ফাইটিং। আমি বাংলাদেশের ব্যবসায়ী সমাজ এবং যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, শুধু তাই না, যারা এর দ্বারা প্রভাবিত হয়, যারা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের সমৃদ্ধিতে বিশ্বাস করে, সমৃদ্ধি আনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের সকলের স্বস্তির জন্য বলতে চাই, রাশিয়ান ভাষায় যে কথাটা বললাম এটা মানে হচ্ছে আওয়ার ক্যাপ্টেন ইজ ফাইটিং। এবং বাংলাদেশ আমাদের মাতৃভূমিকে যদি একটি জাহাজ হিসেবে আপনি ধরে নেন, সেই জাহাজের ক্যাপ্টেন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শি ইজ ফাইটিং, শি ইজ আওয়ার ক্যাপ্টেন এন্ড শি ইজ ফাইটিং এগেইনস্ট পভার্টি। উনি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করছেন। শি ইজ ফাইটিং এগেইনস্ট টেররিজম, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। শি ইজ ফাইটিং এগেইনস্ট ইলিটারেসি, অর্থাৎ অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করছেন। এবং এই তিনটি যুদ্ধে যদি জনগণের সহযোগিতা নিয়ে, ব্যবসায়ী কুল, শিল্প উদ্যোক্তা সকলের সহযোগিতা নিয়ে যদি আমরা সফলকাম হই, তাহলে আমি মনে করি আগামী দিনে আর খুব সহজে এই গত 26-27 দিনের মতো যে নাশকতা আর কেউ গড়ে তুলতে পারবে না। একটা বিষয় যদি একটু মনে করিয়ে দিই আপনাকে, যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে অন্যতম আমার কাছে মনে হয়েছে যে ডক্টর অমর্ত্য সেন, তিনি চেষ্টা করেন বাংলাদেশের প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তনটি যেটি তিনি করেন। তিনি বলছেন যে বাংলাদেশের যত দুর্যোগই আসুক, মানে বাংলাদেশের মানুষের যে চেষ্টা, সেই চেষ্টাটি হচ্ছে যে তার স্বামী সন্তান হারানোর পরেও তিনি তার পরের দিনই মাছ ধরতে যাচ্ছেন, এরকম একটা রিয়েলিটি। তিনি বলছেন যে যত বাধা আসুক, কৃষক কিন্তু লাঙল নিয়ে তিনি মাঠে যাচ্ছেন। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন, বিপদ থাকলেও তারা পাঠাবেন। গার্মেন্টসে যারা কাজ করেন তাদের
যত বাধাই আসুক তারা যাবেনই। এরকম একটা দেশে এরকম অবরোধ দিয়ে শুধুমাত্র অপপ্রচার চালানো এবং বহির্বিশ্বে ইমেজ সংকটটার কাজে খুব ভালো কাজে লাগে, এরকম একটা ব্যাপার। আমি প্রথমত এই যে উদাহরণ কয়েকটি আপনি দিলেন, এর সাথে সম্পর্কিত আরো বাস্তব কিন্তু মর্মান্তিক কিন্তু বাস্তব একটু উদাহরণ আপনাকে দিতে চাই। এই দেশে যে আগে ঘূর্ণিঝড় ঝড়োচ্ছ্বাস হয়ে যেত, একজন বাবা মা তার সন্তান পানিতে ভেসে গেছে, মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, তারা তো তাদেরই বসত ভিটার পাশে সেই সন্তানকে দাফন করে আবার তাদের নতুন জীবন শুরু করে। আমরা সেই জাতি, আমরা তো পরাজিত হওয়ার মতো জাতি নই। অমর্ত্য সেন একদম প্রিসাইজ, ইজ সো কারেক্ট, কোনো সন্দেহ নেই। আজকে আপনি যেই কথাটা তুললেন যে দেখেন আমরা কি পেলাম, আমরা এত কষ্ট করে আমাদের একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করেছি, যেখানে আমরা আশা করছিলাম যে আপনার 7 বা 8% জিডিপি গ্রোথ রেট আমাদের হবে, তারপরে ফোরকাস্ট আসলো 6.5% হবে। এখন এই নাশকতার কারণে শোনা যাচ্ছে একটু কম হতে পারে, তাও আমি বিশ্বাস করি আপনি 2015 সালের শেষে গিয়ে দেখবেন ঠিকই 6.5 এন্ড অ্যাবাভ একই ব্যাপার ছিল। রায়ের পর আপনার নিশ্চয়ই মনে আছে, কিন্তু পরবর্তীতে অর্থমন্ত্রী বলেছিলেন পার্লামেন্টে যে আসলে এই গোলযোগ এবং গন্ডগোলের কারণে আমাদের কিছুটা ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা শেষ পর্যন্ত রিকভার করতে পেরেছি। তবে আমি এখানে শুধু একটা বলি, দেখেন খুব দুঃখজনক বিষয় কি, কিছুদিন আগে আপনি জানেন যে জাতীয়তাবাদী দল তার নিজের রাজনৈতিক স্বার্থে 6 জন কংগ্রেসম্যানের সই জাল করলো। এটি কি শুধু রাজনৈতিক একটি ঘটনা? এর কি কোন ইকোনমিক ইম্প্যাক্ট নাই? বাংলাদেশের ক্রেডিট ওয়ার্দিনেস, বাংলাদেশ বিশ্বাসযোগ্য কিনা, এটি কি শুধুমাত্র আমাদের অর্থনৈতিক যে নিয়ামক সেটার উপর নির্ভর করে? আমাদের রাজনীতিবিদ এবং রাজনৈতিক যন্ত্র, সরকার যন্ত্র কিভাবে কাজ করছে, তাদের কি ক্রেডিবিলিটি, তাদের কি গ্রহণযোগ্যতা, সেটার উপর তো নির্ভর করে। আজকে জাতীয়তাবাদী দল নিছকই নিজের রাজনৈতিক ক্ষীণ এবং হীন স্বার্থ হাসিল করার জন্য এবং তার নাশকতাকে জাস্টিফাই করার জন্য কি করলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাশক্তির 6 জন গণতান্ত্রিকভাবে নির্বাচিত কংগ্রেসম্যানের সই জাল করে ফেললেন। এটার ইমপ্লিকেশন হচ্ছে, আপনি তো সাংবাদিকতার জন্য আমেরিকায় যান, আমি তো ব্যবসার জন্য আমেরিকায় যাই। বাংলাদেশের বহু হাজারো গার্মেন্টস শিল্প, রেডিমেড গার্মেন্টস এর উদ্যোক্তা যারা আছেন, এক্সপোর্টার যারা আছেন, তারা আমেরিকায় যায়। শুধু তাই না, বাংলাদেশের যারা মেধাবী ছাত্রছাত্রী তারা আমেরিকায় পড়ালেখা করতে যায়। আমাদের চৌকস আমলারা উচ্চতর প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য আমেরিকায় যায়। ঠিক একইভাবে আমাদের সেনাবাহিনীর সদস্য, আমাদের আর্ম ফোর্সের সদস্যরাও কিন্তু যায়। সমস্ত দেশে এই যে অদম্য স্পৃহায় শক্তিশালী বাঙালি, তাদের যে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত বিশ্বাসযোগ্যতার জায়গাটা, সেটা যে এই দলের নাশকতা এবং অপচর্চার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে। কালকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটা নিয়ে একটা তদন্ত করা শুরু করে, আপনি চিন্তা করতে পারেন যে আমাদের ভিসা প্রসেস, আমাদের কেন আপনার যাওয়া আসায় যদি বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে, আপনি সই জাল করছেন কংগ্রেসম্যানের, তাহলে তো আপনার অন্য ব্যবসায়ী কাগজপত্র, চুক্তি, কোনো কিছুর কোনো মূল্য থাকে না। তার মানে কি, আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সমস্ত দেশের আগামী দিনে ভবিষ্যতে আমরা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছি। নট অনলি দ্যাট, আপনি দেখেন এই যে অমিত শাহ, তাকে ঘিরে যে তঞ্চকতা বা যে প্রহসনটি হলো, একই তো ব্যাপার। 1971 সালে অবশ্যই ভারতের সহযোগিতা নিয়েই তো আমরা স্বাধীন হয়েছি, এটা তো অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারা যতই আমাদেরকে সহযোগিতা করুক, তারা কিন্তু আমাদেরকে ছোট করে বা ক্ষুদ্র চোখে দেখেননি। আমরা ছিলাম সমকক্ষ, বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র। আজকে আপনি সমস্ত বিশ্বের সামনে দেখাতে চাচ্ছেন যে অমিত শাহর এন্ডোর্সমেন্ট পেলে আপনি ক্ষমতায় যেতে পারবেন, না পেলে যেতে পারবেন না। এটা কি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশের আরএমজির ব্যবসায়ীরা 30 বিলিয়ন 35 বিলিয়ন ডলার ইনকাম করছে এক্সপোর্ট করে, যেই দেশের আমাদের শ্রমজীবী মানুষরা প্রায় 30 বিলিয়ন ডলার মতো রেমিটেন্স আমাদের আসছে, এটা কি আমাদের জন্য খুব ইতিবাচক হচ্ছে? তবে এগুলোর আপনি যে কথা শুরু বলছিলেন যে এগুলো যে শুধুমাত্র পলিটিক্যাল ব্যাপার তা না, এগুলো রাজনীতির, অর্থনীতিতে এর একটা সুদূরপ্রসারী একটা ব্যাপার কিন্তু যোগ হচ্ছে। এটি একটি দিক, পাশাপাশি বাংলাদেশের মানুষের যে সাহসিকতা, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পরপর এবং মুক্তিযুদ্ধের সময়টিতেও এই ব্যাপারটি কিন্তু কখনো ঘটেনি যে 28 দিন, 29 দিন, 30 দিন অবরোধ এবং হরতাল, এবং তার প্রেক্ষিতেও রাজধানী ঢাকা সহ অন্যান্য জায়গার অবস্থা, চিত্র দেখলে মনে হয় না যে দেশে
চলছে, তা তো নাই। এটি নিয়ে আপনার এখানে আসতে তো বাংলাদেশের আমার লাগবে 1 ঘন্টা। মানুষের যে অন্তর্নিহিত যে একটি চেতনার জায়গা, সেই স্পিরিট কি আপনি বলবেন? তা তো বটেই। মানুষ, আমি কিছুদিন আগে টিভির একটা চ্যানেলে বলেছিলাম যে আমার একটা পরিচিত ছেলে শৌখিন, কোনো দল করে না। তাকে আমি বললাম অবরোধ সম্বন্ধে কি ভাবো? ইয়াং ছেলে, লেখাপড়া করছে। সে বলল যে আমি অবরোধ মানতে পারছি না। অবরোধ মানি না বলেনি, অবরোধ মানবো না বলেনি, বলছে আমি অবরোধ মানতে পারছি না। আমি বললাম কেন? আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। এই কথাটাতে উত্তর নিহিত যে উই হ্যাভ টু রিচ আওয়ার ডেস্টিনেশন। এবং আপনাকে আমি দাদা যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি জানি ব্যবসায়ীদের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, তারা এত পরিশ্রম করছেন এবং তাদের ব্যবসা, তাদের দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং তারা অনেকেই বলেন যে একটা সংলাপের প্রয়োজন। আসলে হয়েছে কি জানেন, আমি কিছুদিন আগে নিক সেইন নামে এক লোক, তিনি একটা কাহিনী লিখেছিলেন, এটার নাম হচ্ছে দ্য জাজ, 2011 সালে। এটা 2014 সালে মোস্ট লাইকলি হলিউডে রিলিজ হয়েছে একটা সিনেমা হিসেবে। সেখানে একটা লাইন ছিল, ইট ইজ দ্য ল দ্যাট মেক্স আস ইকুয়াল, অর্থাৎ আইন আমাদেরকে সমান করে তোলে। আজকে এই যে নাশকতা, আইনকে অমান্য করে, সংবিধানকে অমান্য করে, মানুষের জান প্রাণ এবং রাজনীতি যেই কারণে মানুষের জন্য, ভালোবাসার জন্য, দেশের জন্য সবকিছুকে অবজ্ঞা করার মধ্যে দিয়ে যে নাশকতা সৃষ্টি হয়েছে, এই নাশকতার বিরুদ্ধে স্পেসিফিক্যালি চিহ্নিত করে কারা এটা করছে, তাদের বিরুদ্ধে যদি এই ব্যবসায়ী সমাজ না দাঁড়াতে পারে, আমরা যদি শুধুমাত্র আমাদের মুখ রক্ষার্থে বলি আপনিও দায়ী, মানে আমরা স্পেসিফিক যে জিনিসটা না করতে পারি, তাহলে যেটা হবে আসলে কোনোদিনও এই প্রবলেম সলভ হবে না। বরঞ্চ যারা নাশকতা সৃষ্টি করছেন তারা উৎসাহিত হবে এই দেখে যে বাঙালি এবং বাংলাদেশের ব্যবসায়ী কুল সুচিহ্নিত ভাবে কারো নাশকতা করে এটা দেখাতে বা প্রকাশ করার সাহসটা রাখেন না। এবং আপনি জানবেন যে কিছু বুদ্ধিজীবী সমাজেরও ব্যক্তিরা আছেন যারা ইচ্ছা করেই পানিটিকে ঘোলা করে রাখার জন্য কোন সাইড থেকে কথাবার্তা বলেন। আমি একটু যদি আপনাকে ধরিয়ে দিই যে মানে আমি অমর্ত্য সেনের লেখা যেখানে যেটা পাই সেটি পড়ার চেষ্টা করি আমি আসলে, এবং যেই প্রান্তিক কৃষকটি যিনি সারা যে মৌসুমটি, সেই মৌসুমে শ্রম ঘামে, একটা মৌসুমে তো একটা সবজি, শীতের সবজি শীত আমরা আসছি, একদম খুবই মাত্র যে মানে সে বিক্রি করতে না পেরে পথের ধারে ফেলে চলে যাচ্ছে, পথের ধারে বাঁধাকপি, পথের ধারে ফুলকপি, পথের ধারে এমনকি টমেটো, মানে এরকম চিত্র কিন্তু আমরা দেখছি। সেই কৃষকটির ঘুরে দাঁড়াতে আরো কম করে হলো 6 বছর লাগবে। তাহলে এই প্রান্তিক মানুষটির কথা কি আমরা ভাববো না? প্রান্তিক মানুষটিকে নিয়েই তো আমাদের দেশ, রাজনীতি, আমাদের স্বাধীনতা তো এসেছে প্রান্তিক মানুষদের ভূমিকার কারণে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিলেন, যখন ঐক্যবদ্ধ করলেন সমস্ত দেশকে, তখনও তো 7.5 কোটি মানুষের মেজরিটি ওয়াজ প্রান্তিক পর্যায়ের মানুষ। তারা যদি এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা না রাখতো, তারা তো আজকে আমি আরএমজি নিয়ে কথা বললাম, ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্সের কথা বললাম, কোনো কিছুই থাকতো না। আপনি লেদার বলেন, ট্যানারি বলেন, টি এক্সপোর্ট বলেন, আইটি বলেন, এভরিথিং, প্রতিটা জায়গায় তো এই প্রান্তিক পর্যায়ের মানুষদেরই একটা ভূমিকা। এবং আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন, এটা তো টু অবভিয়াস এ কোয়েশ্চেন। যদি সত্যি তাদের জন্য আমাদের অনুভূতি থাকতো, আমাদের রাজনীতিটা যদি শুধু প্রান্তিক বলে বলবো না, রাজনীতি যদি মানুষকে ঘিরে হতো, এর আবর্তনে যদি মানুষের জীবন হতো, মানুষের স্বপ্ন, মানুষ কি হতে চায়, কি পেতে চায়, প্রতিটা মানুষের কিন্তু খুব বেশি কিছু যে চায় তা না। রাশিদ রহমান, আমি একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতি থেকে ফিরে সাধারণ মানুষের অর্থনৈতিক চাওয়া পাওয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে। দর্শক, আমরা জানাচ্ছি অনুষ্ঠানে বাকি অংশ রাখার জন্য। আমরা কথা বলছি অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষক জনাব রাশেক রহমানের সাথে। রাশেক, যে কথাগুলি বলছেন যে প্রান্তিক মানুষের চাওয়ার মধ্যে একটি বড় চাওয়া ছিল, যেটি আমাদের কাছে মনে হয়েছে যে 2008 থেকে 2012 এবং 13 সাল পর্যন্ত নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আজকে পদ্ম সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং প্রান্তিক মানুষের চাওয়াটি হচ্ছে এরকম যে সেই অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত পণ্য কম খরচে, কম সময়ে
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চায়, তাতে করে তার কতটা লাভ ক্ষতি হবে সেটি বড় কথা না, দেশের মানুষের সেবা করা গেল সেটি নিয়ে আমরা অনেক রাজনীতি দেখেছি। এবং রাজনীতি অর্থনীতির বাইরে না, আবার অর্থনীতি রাজনীতির বাইরে না। তো সেক্ষেত্রে আমরা যে রাজনীতিটি করছি সেটি হচ্ছে যে জনকল্যাণ সেখানে খুব কম থাকে। কি বলতে বলতে না, আমি ওই প্রান্তিক মানুষের চাহিদার জায়গাটা থেকে আসি। পদ্মা সেতু নিয়ে অনেক রাজনীতি হয়েছে, অপরাজনীতি। পদ্মা সেতু কিন্তু বাস্তবায়িত হচ্ছে, কেউ থামিয়ে রাখতে পারবে না। কিন্তু ওই যে প্রান্তিক পর্যায়ে যে ব্যক্তির কথা বললেন, তার জীবন থেকে দুটি জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা তার দুটি স্বপ্ন। একটি হচ্ছে পরিশ্রমের মাধ্যমে সে ওই যে বাঁধাকপি, ফুলকপি, টমেটোর কথা বললেন, তাকে 6 বছর পিছিয়ে দেওয়া হলো, আবার তাকে নতুন করে ওই 6 বছরের যে ব্যবধান সেটাকে গুছিয়ে আনতে হবে। আরেকটা হচ্ছে শুধুমাত্র একটি সচল সাবলীল অর্থনীতির একজন সদস্য, প্রান্তিক পর্যায়ের যিনি কৃষক, তিনি এই দেশের একজন নাগরিক, সমাজের একজন অংশীদার, সেই হিসাবে তারও তো একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি? যে তার ছেলে বা মেয়ে এসএসসি পরীক্ষাটা দিবে, এইচএসসি পরীক্ষাটা দিবে, বিএ পাস করবে, এমএ পাস করবে, ভালো একটা চাকরি করবে, বা বাবার থেকে বেশি মেধাবী হয়ে মেধা লাগিয়ে শ্রমের সমন্বয় ঘটিয়ে ওই কৃষিকাজটিকে আরো উন্নত আধুনিক করবে এবং জীবন থেকে দারিদ্র্যকে দূর করবে এবং দেশকে এগিয়ে নেবে। এই তো স্বপ্ন ছিল। এই নাশকতার কারণে তার ওই ছেলে মেয়ের জীবন থেকে আপনি যে নির্বিঘ্নে লেখাপড়া করার সুযোগটি ছিনিয়ে নিলেন, এটির কি একটি সুদূর প্রসারী অর্থনৈতিক প্রভাব নেই? অবশ্যই আছে। They are part of our productive workforce, or rather they would become a productive person as soon as they are done with their education. But what we are doing is, in the name of politics, we are playing with their potential. অর্থাৎ তার বাবা বা তার মা ওই প্রান্তিক কৃষক পর্যায়ে তিনি যতটা কর্মক্ষম আছেন, ওই অবস্থায় তার সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে তার ছেলে বা মেয়ের যে ভূমিকা থাকতো সেটাকে বিলম্বিত করে দিচ্ছি। এবং ওই ছেলে বা মেয়ে তার নিজ স্ব জীবনে সমৃদ্ধি আনয়ন কল্পে যতটা আগে কাজ শুরু করতে পারতো, সেই জায়গায় বিলম্ব ঘটাচ্ছি। এই অন্যায়, এই বিলম্ব, আমি জানি না অঙ্কের হিসেবে আপনি কিভাবে এটা কম্পেনসেট করবেন। বাট আমাদের দেশে আজকে পলিটিক্স নামে যাই হচ্ছে, ইটস রিয়েলি স্যাড। এটা কোয়ান্টিফাই করা সম্ভব না। তবে একটা জিনিস করা সম্ভব, ব্যবসায়ীদেরকে আবারও বলছি, ব্যবসায়ীদেরকে ইউনাইটেড হতে হবে এবং দুই কুল রাখার কথা চিন্তা করে কিন্তু নাশকতাকে অ্যাড্রেস করলে বা এই সংকটকে অ্যাড্রেস করলে সংকট নিরসন হবে। আমি রাশিদ রহমান, আপনি দুই কুলের কথা বলছেন। আমরা আসলে দেখেছি যে এটি যখন হলো বা এই ক্রাইসিসটি মানে অর্থনীতির অগ্রযাত্রা বা অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, সেটি আমাদের দেশের রাজনীতিবিদরা কতটুকু ভাবেন বা আমাদের দেশের গণমাধ্যম কতটা ভাবেন সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। মানে সেই জায়গায় হয়তো আমি যেতে চাই না, কিন্তু যেভাবে এই ধরনের কর্মসূচিটি এলো, গণমাধ্যমের পীড়াপিড়িতে একটা কর্মসূচি এলো, তারপর থেকেই এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে থাকলো। এখন যে জিনিসটি আছে, আমি আমার প্রবৃদ্ধির স্বার্থে, আমার এগিয়ে যাওয়ার স্বার্থে, পৃথিবীর সমস্ত দেশ যখন মানে তাদের উন্নতিকে প্রথমে নিয়ে আসে, তারপর হচ্ছে অন্যান্য প্রায়োরিটি, সেই জায়গাটায় কারা সংলাপের কথা বলছে, তাদের চেহারাটা কি আমরা একবার আয়নায় দেখেছি? তারা একটু আগে বললাম আপনার কথাটা, তারাই সংলাপের কথা বলছে যারা ক্ষমতার লিপ্সায় আজকে অন্ধ। আপাত দৃষ্টিতে কিছু বুদ্ধিজীবী যারা ডিরেক্টলি কোন পার্টির রং ধারণ করে না, কিন্তু তাদের কথাবার্তায় কর্মকাণ্ডে কিন্তু প্রকাশিত হয়ে যাবে পরিষ্কার যে তারা আসলে বাংলাদেশের সমৃদ্ধি বা উন্নয়ন নিয়ে চিন্তিত না। তারা চিন্তিত একটি মহলকে কিভাবে ক্ষমতায় নিয়ে যাওয়া যায় এবং 71 সালের যুদ্ধাপরাধী যারা, তাদেরকে কিভাবে বাঁচানো যায়। প্রবলেমটা হচ্ছে কি, দেখেন এই যে একটু আগে আপনি বললেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা কি সত্যিকার অর্থনীতি চিন্তা করে কিনা, মাঝে মাঝে আমারও মনে এই প্রশ্ন আসে। এবং আপনি দেখবেন, আমি আপনার এই শো ছাড়া অন্যান্য টক শোতে আমি যাই, আমার পাশে যখনই জাতীয়তাবাদী দলের কোন রাজনৈতিক ব্যক্তি থাকেন, তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি যে অবরোধ নামক একটি কর্মসূচি দিলেন, অবরোধে একজন সাধারণ মানুষ, একজন শিল্পের মালিক, একজন মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীর কি কি করণীয়, কোনদিন কোন টকশোতে এর উত্তর পাবেন না। এবং সবচেয়ে মজার বিষয় কি, যে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা যারা নিজেরা শিল্পের মালিক, নিজেরা গার্মেন্ট শিল্পের মালিক, জুট মিলের মালিক, স্পিলিং মিলের মালিক, তারা কিন্তু সকলে তাদের শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছে এবং রপ্তানি করছে। মনে করে দিই আপনাকে যে আমরা সবাই
ইতিহাস নিয়ে কথা বলতে পছন্দ করি, আমরা গণতন্ত্রের সংজ্ঞা সবসময় দেই, ফর দ্য পিপল, অমুক পিপল, তমুক পিপল, এগুলি আমরা বলি, সামনাসামনি নিয়ে আসার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত একটি মন্তব্য আছে যে তুমি তোমার মানুষের কথা যদি না ভাবো, তুমি তোমার জনগণের কথা যদি না ভাবো, তাহলে সেই কর্মসূচি কখনোই কাজে আসে না। আপনার নিশ্চয়ই মনে আছে যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের একটি অসাধারণ লাইন আছে। তিনি বলছেন যে যারা এই অসহযোগে অংশ নিয়েছেন, প্রতিটি শিল্পের মালিক তাদের মায়না, তাদের মজুরি পৌঁছায় দেবেন। এক্স্যাক্টলি, সেটা হয়েছে। তার মানে কি ওনার কর্মসূচিতেও জনমানুষের সাথে সম্পৃক্ততা কত নিগূঢ় গভীর প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক একটা ব্যাপার থাকে। এবং আপনি এই যে বললেন না ফর দ্য পিপল, এই জায়গায় আপনাকে বলি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। এটি আব্রাহাম লিঙ্কন 1862 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর এবং দক্ষিণ ভাগে যখন গৃহযুদ্ধ চলছিল সেই সময় তিনি এই বক্তৃতা দিয়েছিলেন। সমস্যা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ বুদ্ধিজীবী ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল এই তিনটা কথা বলে চুপ করে থাকে। কিন্তু পুরো বক্তৃতা কি ছিল? পুরো বক্তৃতা ছিল বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা যারা এখানে এসে এই নতুন জাতিসত্তার সূচনা ঘটিয়েছে, এই জাতিসত্তার মূল কারণই ছিল যে এখানে সকলেই হবে সমান, আর সকলের সমান হওয়ার যে অধিকার তা প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই ময়দানে যারা অকাতরে তাদের জান বা প্রাণ বিলিয়ে দিয়েছে, যদি আমরা তাদের এই আত্মত্যাগকে ধরে না রাখতে পারি, যদি এই আত্মত্যাগকে সাফল্যের দিকে না দিয়ে যেতে পারি, তাহলে সত্যিকার ভাবেই তা হবে দুঃখজনক। আর তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যাতে করে বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা যা উদ্দেশ্য নিয়ে এই জাতিসত্তার উদ্ভব ঘটিয়েছিল, সেই জাতিসত্তা নতুন করে উদ্ভাসিত হবে এবং সেখানে তারপরে লাস্ট লাইনে তিনি বলছেন সেই জাতিসত্তার মূল ধারণা হবে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ ওই যুদ্ধ করার প্রয়োজন ছিল কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ওই যুদ্ধ করার প্রয়োজন ছিল দুর্বল এবং সবলের মাঝে ব্যবধান কমিয়ে নিয়ে আসার জন্য, ওই যুদ্ধের প্রয়োজন ছিল মানুষকে সমান একটি জায়গায় নিয়ে আসার জন্য, এবং সেই জায়গায় গিয়ে কথাটা বলা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা পুরো একটা জিনিসকে না পড়ে শুধু অতটুকু জায়গা নিব যতটুকু জায়গায় আমাদের সুবিধা হবে, মানে আমরা ওইটুকুই জানি। আমি যদি একটু মনে করিয়ে দিই আপনাকে, আপনি যে কথা বলছেন এবং আমি আমার জাতিসত্তার দিকটি যদি আমি জানি, আমরা যখন কথা বলছি তখন কিন্তু ভাষার মাস চলছে এবং আমার বাঙালি জাতিসত্তাকে কিন্তু আমার রাখতে হবে। যারা এই দেশকে বিশ্বাস করে না, বাংলাদেশকে লালন করে না, যারা দেশে যুদ্ধাপরাধীদের সমর্থন করে, তাদের যে ব্যাপারগুলি থাকে, আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যদি আমি একটু মিলিয়ে বলি যে আব্রাহাম লিঙ্কনের শেষ সংলাপটি ছিল যে সিভিল ওয়ার চলছে, আমি প্রতিটি মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু বাট আমার জাতিসত্তার এগিয়ে নেয়ার পেছন ছাড়া, আমার অর্থনৈতিক অগ্রগতিকে সামনে নিতে হলে এর বিকল্প কিন্তু আমার নেই। সত্যিকার অর্থে নাই। তাহলে দীর্ঘস্থায়ী ভাবে অর্থনৈতিক ভাবে আপনি আপনার আরেকটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে ডু ইউ অনলি ওয়ান্ট টু বি আ সাকসেসফুল বিজনেসম্যান অর ডু ইউ ওয়ান্ট টু বি আ গ্রেট বিজনেসম্যান? ডু ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল নেশন অর ডু ইউ ওয়ান্ট টু বি আ গ্রেট নেশন? অর্থাৎ আপনি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী হতে চান, আপনি শুধুমাত্র একটি সফল জাতি হতে চান, শুধুমাত্র একটি সফল দেশ হতে চান, নাকি মহৎ ব্যবসায়ী, মহৎ জাতি, মহৎ দেশে পরিণত হতে চান? যদি মহত্বই আমাদের লক্ষ্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই যারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিসত্তায় বিশ্বাস করেন না, তাদেরকে পরিত্যাগ করার মধ্য দিয়ে নতুন জাতি। আমি এই ফাইটে কি আমি থাকবো না? সাধারণ মানুষের সঙ্গে কি আমি থাকবো না? আমি রাশিদ রহমান, আমি ভুলে যাব, তার মাঝে আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে যেই মুহূর্তে আপনি কথা বলছি 2015, সেই সালটি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অনন্য অসাধারণ বছর বলা হয়ে থাকে। যে আমি গতকালকে আমরা যে আলোচনাটি করেছিলাম, সেটি যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার যে চিত্র, সেটিতে দেখে মনে হচ্ছে যে 2015 সাল হচ্ছে বাংলাদেশের জন্য অসম্ভব সম্ভাবনাময়। মানে এই কন্টেন্টে না, সেটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যাওয়ার টার্গেট, বাংলাদেশের আরো যে ব্যাপারগুলি অর্জনগুলি আসছে, সেই সিদ্ধান্ত এই সালের মধ্যেই হতে হবে। এবং অর্থনীতির ভাষায় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটি অর্থাৎ কর্মক্ষম মানুষ, 77% মানুষ কর্মক্ষম। আপনি কি কর্মসূচি দিলেন কি দিলেন না, সেটি কিচ্ছু আসে যায় না, কিন্তু তার কাজ তাকে যেতেই হবে। যে কারণে আজকের অবরোধ,
অনেকাংশে, কারণ ভয় ভীতি দেখিয়ে মানুষের এই ব্যাপারগুলো থাকে না। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড গুলো কিন্তু 150 বছর 200 বছর পর পর হয়। তাহলে কি আমরা এই রাজনীতির নামে এই সুযোগকে হেলায় হারাবো? অবশ্যই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কখনোই মনে করি না যে শুধুমাত্র কাজে যাওয়া লাগছে বলেই একজন লোক কাজে যাচ্ছেন। বেসিক ব্যাপারটা, প্রাথমিক ব্যাপারটা হচ্ছে আজকের দিনের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আপনি বললেন, এই যে ৭৭% মানুষ, এই নতুন প্রজন্মের এই উদ্দীপ্ত গোষ্ঠী, তারা কিন্তু মনে প্রাণেই এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে আর গ্রহণ করতে চায় না। অর্থাৎ কাজ না থাকলেও দেখবেন সিনেপ্লেক্সে সিনেমা দেখছে, কাজ না থাকলেও দেখবেন যেখানে যে থিয়েটার দেখার দরকার থিয়েটার দেখছে, যেখানে যে রেস্টুরেন্টে খাওয়া দরকার রেস্টুরেন্টে খাচ্ছে। একেবারে অপরিহার্য কাজের জন্যই অবরোধকে পরিত্যাগ করছে বা অবরোধ মানছে না তা না, মনোগত ভাবে সাংস্কৃতিক ভাবে এই ৭৭% মানুষ কোন অবস্থাতেই এই নাশকতা ভিত্তিক অবরোধকে মেনে নিতে পারে না। এটাই বাস্তবতা। এটা যেই রাজনৈতিক দল মেনে নিবে না, তারা ইংল্যান্ডের বা আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি এবং সিনফেনের মধ্যে ঝুলে যাওয়া ছাড়া তাদের ভবিষ্যৎ আর কিছু থাকবে না। অনেকে বলে, অনেক বুদ্ধিজীবীরা বলে, যদি এখন বিএনপি ঝরে যায় তাহলে কি হবে, বিরোধী দল থাকবে না? দেখুন, রাজনীতি কোনো কারোর জন্য থেমে থাকে না, নদীর প্রবাহ কারোর জন্য থেমে থাকে না। বিএনপি যদি নিজেকে প্রমাণ করে যে সে জনগণ থেকে বিচ্ছিন্ন এবং সে একটি সন্ত্রাসী দল, তাহলে তার জায়গায় আরেকটি দল তৈরি হবে। এটাই প্রাকৃতিক ধারা, এটা কেউ থামিয়ে রাখতে পারবে না। কিন্তু বাংলাদেশের ৭৭% মানুষ আজকে আঙ্গুল তুলে আমাদের চোখে দেখিয়ে দিচ্ছে যে আমরা অবরোধ মানি না, আমরা এই ধরনের নাশকতার উপরে ভিত্তি করা রাজনৈতিক কর্মসূচির সাথে নেই। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, এই যে আপনি বললেন না 200 বছর পর পর আসে, আমরা তো উই আর পার্ট অফ এ ক্রিয়েশন। এই পরিবেশ, এই সৃষ্টির মাঝেই তো আমরাও সৃষ্ট, আমাদের আশা কিছু, আমাদের ভিতরে কিন্তু একটা কোঅর্ডিনেশন আছে। মানুষ অবচেতন ভাবেই রিয়েলাইজ করে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা। আজকে বাংলাদেশের ৭৭% মানুষ অবচেতন ভাবে সচেতন ভাবে অনুধাবন করছে যে তাদেরকে 1000 বছরের বাঙালির যে দারিদ্র্যের লাঞ্ছনা গঞ্ছনা, দাসত্বের যে লাঞ্ছনা গঞ্ছনা, পিছিয়ে থাকার, অপমানিত হওয়ার যে লাঞ্ছনা, তাকে ফেলে দিয়ে যদি জয়ী হতে হয় তাহলে 2015 মতো তার কোনো সময় হয় না। এবং এই অনুষ্ঠানের প্রথম ভাগে কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে 2015 সাল হচ্ছে চ্যালেঞ্জের বছর। একবার যদি এই নাশকতাকে আমরা সকলে মিলে পরাস্ত করতে পারি, ব্যবসায় বলুন, সৃজনীতে বলুন, লেখাপড়ায় বলুন, শিল্পে বলুন, বাঙালিকে ইনশাআল্লাহ আর কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারবে না। অসাধারণ। আমরা একেবারে শেষ পর্যায়ে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 পরিবেশিত হয়। আশা করি দেখবেন। দেখার জন্য আবারও ধন্যবাদ এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আর খবরের আপডেট পেতে সবসময় চোখ রাখুন শুধুমাত্র এটিএন নিউজের পর্দায়। সে 12 বছর পর